প্রাচীন ভারতে গুপ্ত যুগকে আমরা সচরাচর সুবর্ণ যুগ বলে জানি। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ কেন বলা হয় আমরা ছোটবেলাতে কম বেশি সকলেই পড়েছি। তো এখন প্রশ্ন হলো যে গুপ্ত যুগকে কি সত্যিই সুবর্ণ যুগ বলা যায়, মানে গোল্ডেন এজ বলা যায়? যদি বলা যায় তাহলে কোন কোন দিক থেকে বলা যায়? মানে কোনো একটা যুগকে সুবর্ণ যুগ কি আমরা শুধু এই জন্য বলতে পারি যদি সেই যুগে সাহিত্যের খুব বেশি উন্নতি ঘটে বা বিজ্ঞানের খুব বেশি উন্নতি ঘটে? আমরা কি সমাজ ব্যবস্থা বা সেই যুগের নারীদের অবস্থা, সেই যুগের অর্থনৈতিক ব্যবস্থাটা কিছু মানে সেই বিষয়ে কি আলোচনায় আসবে না? তাহলে এখন প্রশ্ন হয় যে গুপ্ত যুগকে যদি সুবর্ণ যুগ বলা হয় তাহলে কতটা সুবর্ণ যুগ বলা হয়, বা কোন কোন দিক থেকে সুবর্ণ যুগ বলা হয়, কোন কোন ঐতিহাসিকরা সুবর্ণ যুগ বলেছেন এবং তার কারা কারা বিরোধিতা করেছেন? তাহলে আমরা যদি বলি যে গুপ্ত যুগকে আংশিকভাবে সুবর্ণ যুগ বলা হয় এবং আংশিকভাবে এই সুবর্ণ যুগের ধারণাটা একটা মিথ, একটা প্রচার, তাহলে কিরকম হবে? আজকের এই আলোচনাতে আমরা এই পুরো বিষয়টাকে আলোচনা করব। গুপ্ত যুগের সময়কাল যদি ধরা হয় তাহলে দেখা যাবে যে গুপ্ত যুগের সময়কাল মোটামুটি ভাবে 230 বছরের মতো গুপ্ত যুগ টিকে ছিল। 230 বছর পর্যন্ত মোটামুটি টিকে ছিল। কোন সময়কাল পর্যন্ত? 320 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত গুপ্ত যুগের সময়কাল ধরা হয়। এই সময়কালের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাকে বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য। আর গুপ্ত যুগের যদি আমি শ্রেষ্ঠ সম্রাট বলি, শ্রেষ্ঠ সম্রাট নিয়ে অনেকের দ্বিমত আছে। কেউ বলেন যে সমুদ্রগুপ্ত ছিলেন শ্রেষ্ঠ সম্রাট, কেউ বলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন শ্রেষ্ঠ সম্রাট। যাই হোক, আমরা সমুদ্রগুপ্তকে ধরে যদি চলি, সমুদ্রগুপ্তকে ভারতে নেপোলিয়ানও বলা হয়। কেন বলা হয় আমরা আগের আলোচনাতে পাবো। আর গুপ্ত যুগ পতনের অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অনেক বড় একটা কারণ ছিল হুনদের আক্রমণ। হুনদের যে পঞ্চম এবং ষষ্ঠ শতকে হুনরা যে উত্তর পশ্চিম ভারত থেকে যখন ভারতে প্রবেশ করেছিল এবং হুনরা প্রথম সব থেকে বড় আক্রমণ এনেছিল স্কন্দগুপ্তের সময়কালে, কুমারগুপ্তের পুত্র স্কন্দগুপ্তের সময়ে। এই আক্রমণকে হয়তো স্কন্দগুপ্ত সেই সময় হুনদেরকে প্রতিরোধ করে ফেলেছিলেন, কিন্তু হুনদের আক্রমণে এটা প্রমাণ হয়ে গেছিল যে গুপ্ত সাম্রাজ্যের যে শক্তিশালী কাঠামো আছে সেই কাঠামোটা অনেকটা বেশি খোখলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এটার প্রমাণ আমরা সুলতানি যুগে কার আক্রমণেতে পাই? তৈমুর লং যখন তুঘলক বংশের সময়কালে 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে, তখন সুলতানি যুগের বা তুঘলক যুগের যে কাঠামো ছিল, সুলতানি প্রশাসনের যে কাঠামো ছিল, সেটা ভেতর থেকে কতটা দুর্বল ছিল যেমন আমরা বুঝতে পারি। মুঘল যুগে যখন 1739 খ্রিস্টাব্দে 38-39 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতবর্ষে আক্রমণ করে, তখন আমরা দেখতে পারি যে মুঘল সাম্রাজ্য উপর যদি মুঘল সাম্রাজ্যের মতো কথা বলি, একটা প্রতিষ্ঠিত সাম্রাজ্য, কত শক্তিশালী সাম্রাজ্য, তার মানে ভেতরের কাঠামো কতটা দুর্বল হয়ে গিয়েছিল যেমন প্রমাণ হয়, সেরকম হুনদের আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের কতটা মানে খোকলা হয়ে গেছিল, ভেতর থেকে কাঠামোগত কতটা দুর্বলতা চলে এসেছিল, সেটা আমরা স্কন্দগুপ্তের সময়কালে হুন আক্রমণে দেখতে পাই এবং পরবর্তীকালে সেটা পতন ঘটে। ঔপনিবেশিক সময়কালের যারা ঐতিহাসিক ছিলেন, যারা আলোচনা করেছেন, যেমন সর্বপ্রথম যার নাম আছে, যিনি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ানও বলেছেন, তার নাম ছিল ভিনসেন্ট স্মিথ। তিনি একজন ব্রিটিশ ঐতিহাসিক ছিলেন। তিনি মূলত গুপ্ত যুগকে, জাতীয়তাবাদী ঐতিহাসিকরা গুপ্ত যুগকে, মানে তিনি বলেছিলেন প্রথম, এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, জাতীয়তাবাদী গোষ্ঠীর ঐতিহাসিকরা গুপ্ত যুগকে একটা সুবর্ণ যুগ বলে মোটামুটি ভাবে চালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বর্তমান যুগে আধুনিক গবেষণাতে এই সুবর্ণ যুগের ধারণাটি মানে মোটামুটি ভাবে একটা প্রশ্নের মুখে পড়েছে যে গুপ্ত যুগকে যদি সুবর্ণ যুগ বলা হয় তাহলে কতটা সুবর্ণ যুগ ছিল এবং কতটা সুবর্ণ যুগ ছিল না, কোন কোন দিক থেকে সুবর্ণ যুগ ছিল। তাহলে আধুনিক দৃষ্টিতে যদি সমালোচনা দেখা যায় তাহলে রমিলা থাপা, ডিএন ঝায়ের কথা প্রথমে উল্লেখ করা যায়, এবং তাছাড়াও আরো অনেক গবেষক ছিলেন যারা এই ব্যবস্থাতে প্রশ্ন তুলেছেন। যে তারা প্রশ্ন তুলেছেন যে সুবর্ণ যুগ যদি ছিল, স্বর্ণযুগ যদি ছিল গুপ্ত যুগ, তাহলে সেই স্বর্ণযুগটা কার জন্য ছিল, কাদের জন্য ছিল? সেই স্বর্ণযুগে নারীদের অবস্থান কোথায় ছিল? সেই স্বর্ণযুগে যারা শ্রমিক শ্রেণী ছিল, সেই স্বর্ণযুগে যারা দাস শ্রেণী ছিল, সেই দাস শ্রেণীদের অবস্থান কোথায় ছিল? তাদের জন্য কি স্বর্ণযুগ ছিল? নিম্নবর্ণের অবস্থা সেই সময়ে উন্নতি কেন হয়েছিল, মানে কতটা হয়নি, বা হইলেও সেটা কেন হয়নি, এই নিয়ে কিন্তু
বর্তমানে সমালোচনা করা হচ্ছে। যদি কোনো একটা যুগকে, তাদের বক্তব্য যে কোনো একটা যুগকে যদি সুবর্ণ যুগ বলা হয়, তাহলে টপ টু বটম পর্যন্ত সুবর্ণ যুগ ছিল। মানে যেমন সাহিত্যে উন্নতি ঘটবে, সেরকম নিম্নবর্ণের শ্রমিকদের মধ্যেও উন্নতি ঘটবে, কৃষকদের মধ্যেও উন্নতি ঘটবে, নারীদের মধ্যেও উন্নতি ঘটবে। এমন নয় যে জ্যোতির্বিজ্ঞানে উন্নতি ঘটবে, মানে বিজ্ঞান, গণিতে, জ্যোতির্বিজ্ঞানে উন্নতি ঘটবে, কিন্তু সমাজ ব্যবস্থার অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে যাবে, রাজস্ব ব্যবস্থা রাজকোষাগারে জমা পড়বে না, সাম্রাজ্যের চালানোর জন্য মানে খুব বেশি পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে তো সুবর্ণ যুগ বলা যায় না। যদি আমি গুপ্ত যুগের যে শাসকরা ছিলেন, মানে প্রধান শাসক, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, যে প্রধান শাসক এবং গুরুত্বপূর্ণ শাসকদের কথা বলা হয়, সেই শাসকদের যদি আমি প্রশাসনিক এবং সামরিক দৃষ্টিভঙ্গির কথা দেখি, যদি এখানে একটা তুলনামূলক চার্ট যদি করা হয়, তাহলে দেখা যাবে যে সামরিক শক্তির দিক থেকে, এই ব্লুটাকে যদি আমি সামরিক, তাহলে সামরিক শক্তির দিক থেকে সমুদ্র সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে যদি এটাকে দেখা যায় সব থেকে বেশি আছে বাকি শাসকদের তুলনায়, তাহলে সেটা সাংস্কৃতিক দিক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল সব থেকে বেশি বড় ছিল। তাহলে স্কন্দগুপ্তের আমলেও সামরিক শক্তিটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সমুদ্রগুপ্তকে সব থেকে বেশি ছিল। সমুদ্রগুপ্তের সামরিক অভিযান, সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন তিনি নিজে এলাহাবাদ প্রশস্তি, যদিও প্রশস্তি একটা প্রশস্তিমূলক লেখা, তবু তিনি বলেছেন সমুদ্রগুপ্ত ছিলেন শতযুদ্ধের নায়ক। তার মানে হরিসেন এটুকু বলতে চেয়েছেন যে সমুদ্রগুপ্ত 100 যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন, যদিও সেটাকে অতিরিক্ত বা অতিরঞ্জিত বলে মনে করা হয়। তাহলে যদি আমরা সামরিক এবং সাংস্কৃতিক দিকটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখি, তাহলে সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথাটাকে উঠে আসে, যারা সামরিক এবং সাংস্কৃতিক দিক থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন। এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কাল যদি দেখা হয়, তিনি প্রশাসনিক দক্ষতা, এটাকে যদি আমি প্রশাসনিক দক্ষতার হিসেবে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রশাসনিক দিক থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত যদি বলা হয়, তাহলে তারা প্রশাসনিক, সামরিক এবং সাংস্কৃতিক যে অবদান ছিল, সেই অবদানটা প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং প্রথম কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত সকলে মিলে খুব সমানভাবে এই সময়কালটাকে একটা গোল্ডেন পিরিয়ড হিসেবে দেখা যায়, যে পরপর প্রত্যেকটি শাসক, এমন নয় যে গ্যাপ, পাল যুগের সময়কালে যদি দেখি যে ধর্মপাল, দেবপালের পর একটা দীর্ঘ বিরতি আছে, অতটা গুরুত্বপূর্ণ শাসক পাওয়া যাচ্ছে না, তারপর প্রথম মহিপাল আসছেন, প্রথম মহিপালের পর দীর্ঘ একটা বিরতি আসছে, তারপর রামপাল আসছেন। তার মানে এটা একটা যোগ্য উত্তরসূরি পরপর কন্টিনিউ পাওয়া অশোকের সময়কালেও হয়নি, অশোকের পর, মৃত্যুর পর কেউ যোগ্য উত্তরসূরি ছিলেন না, কিন্তু গুপ্ত যুগের ক্ষেত্রে এই বিষয়টা ছিল যে প্রথম চন্দ্রগুপ্ত, তারপর সমুদ্রগুপ্ত, তারপর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত, এটা পরপর লেগেসি তারা বজায় রেখেছিলেন, যেটা গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি বলি যে গুপ্ত যুগকে সত্যি সুবর্ণ যুগ বলা হয়, তাহলে সুবর্ণ যুগ কোন কোন দিক থেকে বলা হয়? 1 নম্বর দিক বলা হয় বৈজ্ঞানিক বিপ্লবের দিক থেকে, 2 নম্বর ভাষা ও সাহিত্যের দিক থেকে, 3 নম্বর বলা হয় চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে, স্থাপত্য ও শিল্পকলার দিক থেকে, বাণিজ্য ও অর্থনীতির দিক থেকে, দর্শন এবং ধর্মের দিক থেকে। যদি প্রত্যেকটি বিষয়কে আমরা দেখি, তাহলে গণিত এবং জ্যোতির্বিজ্ঞান মানে বিজ্ঞান বিপ্লব কার কার দিক থেকে হয়েছিল? সেই যুগে আর্যভট্ট, ব্রহ্মপুত্র, ভৌমিহিরের নাম পাই আমরা। ভাষা সাহিত্যের দিক থেকে আমরা কালিদাস, বিশাখ দত্ত, বাৎসায়নের নাম পাই, যারা গুপ্ত যুগের মানুষ ছিলেন বা গুপ্ত যুগের সময়ে তারা জীবিত ছিলেন। চিকিৎসা বিজ্ঞান চরক সুশ্রুতের কথা বলা যায়, যদিও চরক সুশ্রুতের কথা আমরা কুষাণ যুগেই পাই। কুষাণ যুগের পরবর্তীকালে যেহেতু গুপ্ত যুগ শুরু হচ্ছে, ফলে আমরা এটাকে গুপ্ত যুগের সময়কালেও কনসিডার করতে পারি। স্থাপত্য শিল্পকলায় অজন্তা গুহা, সারনাথ এবং দেওগড়ের মতো স্থাপত্য শিল্পকলা, স্থাপত্য বিষয় তৈরি হচ্ছে। বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে এর প্রমাণ দিচ্ছেন ফাহিয়ানের লেখা, হিউয়েন সাংয়ের লেখা, এর পূর্ববর্তী যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোতে আমরা দেখি যে রোম, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সমুদ্র বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গুপ্ত যুগে চলেছিল। ধর্ম এবং দর্শনের দিক থেকে দেখা যায় যে আমরা জানি গুপ্ত যুগকে ব্রাহ্মণ্য ধর্মের পুনঃপ্রতিষ্ঠার যুগ বা পুনরুত্থানের যুগ বলা হয়, কিন্তু সেই সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, আর এই নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা জানি একটা বৌদ্ধ বিশ্ববিদ্যালয় মূলত। সেখানে হিন্দু ধর্মের পাশাপাশি, বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের বিষয়কেও বা জ্ঞানকেও সেখানে চর্চা করা হতো।
এবং বেদান্ত দর্শনের বিকাশ হয়েছিল এই সময়ে। বেদান্ত দর্শন, জৈন ধর্ম এবং অন্যান্য মতও ক্রমশ এই যুগেই সংকুচিত হয়েছিল। মানে নালন্দা বিহার এবং বিক্রমশীল বিহারের কথাও এই যুগের পাওয়া যায়, মানে এই যুগের আলোচনাতে পাওয়া যায়। তাহলে আমরা যদি প্রধান অর্জনের দিক থেকে দেখি, তাহলে বিজ্ঞানের একটা বিপ্লব এসেছিল, চিকিৎসা বিজ্ঞানের একটা বিকাশ ঘটেছিল, সংস্কৃত সাহিত্যের শীর্ষস্থান পেয়েছিল। এই যে কালিদাস, বিশাখ দত্ত, বাদশাহী যাই কিছু লিখেছিলেন সব সংস্কৃত ভাষাতে লিখেছিলেন। এমন নয় যে তার আগে কোনো ভাষা ছিল না, যেমন মৌর্য যুগে পালি ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মধ্যযুগে সংস্কৃত ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। আবার স্থাপত্য রীতিতে অজন্তা গুহার যে কৃতিত্ব আছে, সেই কৃতিত্বটা অজন্তা গুহা নিয়েই একটা 1 ঘন্টার ক্লাস নেওয়া যেতে পারে, শুধুমাত্র অজন্তা গুহার কৃতিত্বকে নিয়ে। অজন্তা গুহা একটা বিস্ময়কর সৃষ্টি আমাদের ভারতবর্ষে, যারা সৃষ্টি করেছেন সেই সময়ের মানুষকে, মানে একটা বিস্ময়কর বিষয় যে সেই সময়ে এটা তৈরি হয়েছে। সারনাথ এবং দেওগড়ের যে শিল্পকলাগুলো আছে, যে শিল্প স্থাপত্যগুলো আছে, সেইগুলোও একটা বিস্ময়করই বিষয়। বাণিজ্য, অর্থনীতি এবং বৌদ্ধ ধর্ম এবং দর্শনের দিক থেকে এর গুরুত্বকে উল্লেখ করা যায়। কিন্তু যদি আমরা ক্রোনোলজি হিসেবে আলোচনা করি, ক্রোনোলজি বলতে আমরা সময়কালের দিক থেকে যে গুপ্ত যুগের উদ্ভব আমরা জানি যে শ্রীগুপ্ত মগধে একটা ছোট প্রথমে রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেই রাজ্যটাই পরবর্তীকালে যে মৌর্য পরবর্তী যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আমরা জানি মৌর্য যুগের পরবর্তীকালে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজবংশ শাসন করতে শুরু করেছিলেন। যেমন মগধে শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের পর কানব বংশ, অন্ধ্র অঞ্চলে সাতবাহনরা, উত্তর পশ্চিম দিক থেকে শকরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল। শকদের পর কুষাণরা ভারতবর্ষে শাসন করেছিল। তার মানে মৌর্য যুগের পর ভারতবর্ষের একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের শাসন ব্যবস্থা তৈরি, মানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা তৈরি হয়নি। সেই সময়ে মগধে প্রথমে শ্রীগুপ্ত একটা ছোট রাজ্য প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশগুলো শাসন করছিল, সেই রাজবংশগুলোর একে অপরের বিশৃঙ্খলার সুযোগে তিনি একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা। তারপর প্রথম চন্দ্রগুপ্ত 320 খ্রিস্টাব্দে একটা সাম্রাজ্যের সূত্রপাত করেন। তিনি একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছিলেন, তিনি লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন। লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীকে বিবাহ কেন করেছিলেন? তার কারণ লিচ্ছবি যে গোষ্ঠীটা ছিল সেই সময়ে, তারা খুব প্রেস্টিজিয়াস, খুব সম্মানিত গোষ্ঠী ছিল। তখন যদি কোনো সম্মানীয় বা কোনো গুরুত্বপূর্ণ গোষ্ঠীর কোনো রাজকন্যাকে যদি আমি বিবাহ করি, তাহলে আমার সম্মানটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই জন্য আমরা যদি প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্তকে দেখে, সমুদ্রগুপ্ত লিচ্ছবি দৌহিত্র উপাধি নিচ্ছেন। তিনি মাতার উপাধি নিচ্ছেন, মানে মায়ের দিক থেকে যে নানার দিক, সেটার উপাধি নিচ্ছেন, মানে লিচ্ছবিদের দৌহিত্র বলছেন। তিনি তার পিতার উত্তরসূরি হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন না, তার মানে লিচ্ছবি শব্দটাকে গুরুত্ব দিচ্ছে। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ করেছেন, তার ফলে মগধের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। আর মগধের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর তিনি মহারাজাধিরাজ উপাধি নিচ্ছেন। এই মহারাজাধিরাজ যে উপাধিটা, এটা প্রথম নিয়েছিলেন প্রথম চন্দ্রগুপ্তই। তারপর সমুদ্রগুপ্ত, আমরা হরিসেনের কথা অনুসারে যদি ধরি, তাহলে শতযুদ্ধের নায়ক ছিলেন। তাহলে হরিসেন সমুদ্রগুপ্ততে তিনি একটা বিশাল সামরিক সৈন্যবাহিনী তৈরি করেছিলেন এবং ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে একটা বিশাল অভিযান করেছিলেন। বেশ কিছু অঞ্চলে তিনি ডাইরেক্ট অভিযান করেছিলেন এবং জয়লাভ করেছিলেন, এবং বেশ কিছু অঞ্চলের শাসকরা তারা নিজে থেকে নত স্বীকার করে বশ্যতা স্বীকার করেছিলেন। এই জন্য ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন। এরপর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখন শাসক আসছেন, তিনি শকদেরকে বিতাড়িত করছেন এবং তিনি শকারি উপাধি নিচ্ছেন। আমরা জানি শকারি উপাধি নিয়েছিলেন। তার রাজত্বকালে নবরত্ন সভা ছিল, সেই নবরত্ন সভাতে আর্যভট্ট, কালিদাসের মতো মানুষরা তার দরবারে অধিষ্ঠিত ছিলেন। ফাহিয়ান সেই সময়ে ভ্রমণ করেছিলেন এবং সাংস্কৃতিকের, আমরা একটু আগে দেখলাম যে সাংস্কৃতিক নিদর্শন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে আমূল পরিবর্তন ঘটেছিল, একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। প্রথম কুমারগুপ্ত, তার পুত্র প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। তিনি হিন্দু ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও, ব্রাহ্মণ্যবাদকে প্রমোট করা সত্ত্বেও, তিনি বৌদ্ধ ধর্মের একটা ধর্ম প্রতিষ্ঠান না বলে শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি
প্রতিষ্ঠা করছেন। নালন্দা বিশ্ববিদ্যালয় যদিও তার উৎকর্ষ রূপ তার পরবর্তীকালে এসেছিল, কিন্তু প্রতিষ্ঠা প্রথম কুমারগুপ্তের শাসনে তৈরি হচ্ছে। পুষ্যমিত্র বলে একটা জাতি সেই সময়ে আক্রমণ করেছিল। পুষ্যমিত্র বলে একটা জাতি নর্মদা উপকূলে বসবাস করত, তারা এই সময়ে গুপ্তদেরকে আক্রমণ করেছিল। মানে সাম্রাজ্যের মধ্যে থেকেই একটা বিদ্রোহের সূত্রপাত তিনি পেয়েছিলেন। পরবর্তীকালে স্কন্দগুপ্ত, যিনি শেষ শক্তিশালী সম্রাট, যিনি হুন আক্রমণকে প্রতিরোধ করেছিলেন, এবং রমেশচন্দ্র মজুমদার তাকে ভারত রক্ষাকারী বলেও একটা একটা উপাধি দিচ্ছেন। এই স্কন্দগুপ্তের আমলে প্রথমবার যে সোনার মুদ্রা ছিল, সেই সোনার মুদ্রার মানটাকে অনেক বেশি কমতে শুরু করছে। তার ফলে বিভিন্ন কারণে অভ্যন্তরীণ কিছু বিদ্রোহ, তারপর উত্তরাধিকারীরা দুর্বল হয়েছেন, এবং হুনদের যে আক্রমণ ছিল, এই বিভিন্ন কারণে সাম্রাজ্য বিচ্ছিন্ন হয়ে যায়, এবং বিভিন্ন অঞ্চলে ভূমি অনুদানের বিষয়টাও, যেটাকে অগ্রহার প্রথা বলে, অগ্রহার প্রথাটাও পরবর্তীকালে রামচরণ শর্মার তত্ত্বকে ব্যাখ্যা করলে আমরা কোন একটা ভিডিওতে আলোচনা করব যে আদি মধ্যযুগে কিভাবে সামন্ততন্ত্রের বিকাশ ঘটেছিল ভারতবর্ষে। রামচরণ শর্মা তার 3টে স্টেজের কথা বলছেন। আমরা এই গুপ্ত যুগের পরবর্তীকালেই সেটা শুরু হয়েছিল, বা গুপ্ত যুগের সময়ের কিছু ডিসিশন সেটা তৈরি হতে বা সেটা শুরু হতে বাধ্য করেছিল, সেই বিষয়টাকে আমরা পরবর্তীকালে একটা ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো এই ভিডিওতে যেটা বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করছি আমি, সেটা হলো যে গুপ্ত সাম্রাজ্যে যদি কালানুক্রমিক দেখা যায়, তাহলে সেই কালানুক্রমিকে যে রাজবংশের রাজাগুলোর কথা বলা হলো, প্রথম চন্দ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত পর্যন্ত, তারা একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে হোক, কূটনীতির মাধ্যমে হোক, হ্যাঁ যুদ্ধের মাধ্যমে হোক বা কূটনীতির মাধ্যমে হোক, এটা তারা তৈরি করেছিলেন। এবার যে বিতর্কটা আছে, সেই বিতর্কটা হলো যে যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে অর্জন কি কি হয়েছিল, গুপ্ত যুগে অর্জন কি কি ছিল। আমরা চিকিৎসা বিজ্ঞানের কথা বললাম, আমরা বিজ্ঞানের কথা বললাম, আমরা শিল্প এবং স্থাপত্যবিদ্যার কথা বললাম, বাণিজ্যের কথা বললাম, সাহিত্যের কথা বললাম, বিতর্কের কথাতে আসি। এবার আমরা যদি প্রথম প্রশ্ন করি যে বিজ্ঞান এবং গণিতে কি সত্যি যুগান্তকারী অগ্রগতি হয়েছিল, এর পক্ষে একটা মত আছে যে 0 দশমিক, পৃথিবীর আহ্নিক গতি, বরাহমিহিরের পঞ্চ সিদ্ধান্তিকা, ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এগুলো একটা বিশ্বমানের অবদান, কোনো সন্দেহ নেই এতে। এই পক্ষে মত আছে যে না, সত্যিই বিজ্ঞান শিক্ষাতে বা বিজ্ঞান চর্চাতে একটা আমূল পরিবর্তন এসেছিল, একটা বিশাল অগ্রগতি দেখা গেছিল। কিন্তু এর বিপক্ষে একটা মত আছে যে এই যে অগ্রগতিগুলো হয়েছিল, এই অগ্রগতির যে পণ্ডিতদের নাম আমরা জানতে পারছি, আর্যভট্ট, বরাহমিহির, এরা প্রত্যেকেই ছিলেন উচ্চ বর্ণের পণ্ডিত, উচ্চ বর্ণের ছিলেন। তাহলে সাধারণ মানুষের জীবনে মানে বিজ্ঞানের অগ্রগতির কতটা প্রভাব পড়েছিল, যদি এর বিপক্ষে কোশ্চেন করা হয়, তাহলে এর উত্তর কিন্তু পাওয়া খুব মুশকিল হবে। ডিএন ঝা, ঐতিহাসিক ডিএন ঝা বলছেন যে জ্ঞান যেটা ছিল বা জ্ঞান যে চর্চা হতো, বিজ্ঞানের যে চর্চা হতো গুপ্ত যুগে, সেই জ্ঞানটা ছিল অনেকটা একচেটিয়া, আর সেই একচেটিয়াটা কারা ভোগ করতো? উচ্চ শ্রেণীর, সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা ভোগ করতো সেই একচেটিয়াটা। দ্বিতীয়, এই যে বক্তব্যটা আছে যে বিজ্ঞান এবং গণিতে কি সত্যি যুগান্তকারী অগ্রগতি হয়েছিল, এই বক্তব্যটা দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, যেটা 1954 সালে পাবলিশ হয়েছিল, সেই বইতে এই বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে। এর রায় ছিল যে এই ডিএন ঝায়ের বক্তব্য অনুসারে এর উত্তর হবে যে জ্ঞান ছিল মূলত একচেটিয়া, আর সেই একচেটিয়াটা কারা ভোগ করতো? উচ্চ বর্ণ। তাহলে সামগ্রিকভাবে যে বিজ্ঞানের, সমাজের সমস্ত মানুষের মধ্যে যে বিজ্ঞানের চর্চা বেড়েছিল এবং অগ্রগতি ঘটেছিল, সেটা কিন্তু বলা একটু মুশকিল। 2 নম্বর প্রশ্ন, নারীর প্রসঙ্গে, নারীর অবস্থা কি উন্নত ছিল? এর পক্ষে অবশ্যই মত আছে যে কালিদাসের রচনাতে নারীকে সম্মানজনক একটা চরিত্র দেওয়া হয়েছে, সম্মানজনক ভাবে লেখা হয়েছে। আবার মাতৃদেবীর পূজা সেই সময় প্রচলিত ছিল, আর কিছু উচ্চ বর্ণের নারীও শিক্ষার সুযোগ পেয়েছিল। এগুলো পক্ষে যুক্তি যে নারী সত্যিই সেই সময়ে উন্নত একটা জায়গাতে ছিল, না হলে কালিদাস কেন তার রচনাতে নারীকে একটা সম্মানজনক স্থান দেবে? এর বিপক্ষে বলা হয়, উমা চক্রবর্তী দেখিয়েছেন যে নারীর মর্যাদা গুপ্ত যুগে ক্রমশ সংকুচিত হচ্ছিল, ক্রমশ ছোট হচ্ছিল, ক্রমশ সীমিত হচ্ছিল। কেন? তার কারণ গুপ্ত যুগেই মনুস্মৃতির যে কঠোর বিধান এই যুগেই শক্তিশালী হয়েছিল, আর এই মনুস্মৃতির কঠোর বিধান শক্তিশালী হওয়ার ফলে বাল্য বিবাহ, বহু বিবাহ, পর্দা প্রথা
কঠোরভাবে সমাজ ব্যবস্থাতে প্রচলিত হয়েছিল, যার জন্য উমা চক্রবর্তী বলছেন যে নারীর মর্যাদা ক্রমশ ক্রমশ কমতে শুরু করেছিল। এই কথাটা বা এই নারীর বিষয়টার বক্তব্যটা রমিলা থাপারের আর্লি ইন্ডিয়া, যেটা 2002 সালে পাবলিশ হয়েছে, সেই বইতে এই ব্যাখ্যাটাকে করা হয়েছে। 3 নম্বর, তাহলে এর উত্তর কি হবে? যে নারীর জন্য এটা স্বর্ণযুগ ছিল না, বরঞ্চ নারীর জন্য ছিল এটা অবনতির যুগ, এটা অবনতির যুগ। 3 নম্বর যে প্রশ্নটা হলো সেইটা হলো বর্ণপ্রথা কি তীব্র হয়েছিল? যে বর্ণপ্রথাটা ছিল গুপ্ত যুগে সেটা কি তীব্র হয়েছিল? এর পক্ষে বক্তব্য হলো যে গুপ্ত সম্রাটরা বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের অনুসারী হলেও তারা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন প্রথম কুমারগুপ্ত, তার প্রমাণ। আবার নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধু ব্রাহ্মণ শ্রেণীর ছেলেমেয়েরা পড়তো না, কিন্তু সব শ্রেণীর ছেলেমেয়েরা পড়তো, যারা ইন্টেলিজেন্ট তারাই পড়তো। বিপক্ষে যুক্তি হলো যে মনুস্মৃতিতে ব্রাহ্মণ্য আধিপত্য এই যুগেই রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিল। তার মানে মনু যা লিখে গেছেন সেই লেখাগুলোকে আইন আকারে গুপ্ত যুগের রাজারাই তাদের সমাজ ব্যবস্থাতে আইন হিসেবে প্রচলন করেছিলেন। তাহলে যদি মনুর মতো বিভেদ সৃষ্টিকারী বা কঠোর সমাজ ব্যবস্থাতে জাতিভেদ প্রথাকে কঠোরভাবে প্রচলনকারী একটা আইন সমাজ ব্যবস্থাতে প্রচলিত হয়, তাহলে বর্ণপ্রথা কি করে কম হয়েছিল বলা যায়? নিশ্চিত বর্ণপ্রথা তাহলে সেই সময় কঠোর ছিল। আর এই বর্ণপ্রথার কঠোর হওয়ার জন্য একটা বড় রেফারেন্স হলো ফাহিয়েন তার নিজের লেখাতে তিনি গুপ্ত যুগের সমাজ ব্যবস্থাতে চন্ডাল বলে যে জাতির কথা বলা হচ্ছে, সেই চন্ডাল জাতির কথা উল্লেখ করে বলছেন যে চন্ডালরা সমাজের বাইরে অবস্থান করেন, সমাজের থেকে তারা দূরবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাহলে চন্ডালদের যে সমাজের বাইরের অবস্থান, এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সমাজ ব্যবস্থাতে যে আইন প্রচলিত ছিল সেটা সবল সমাজের মানুষের জন্য সমান ছিল না, যার জন্য বলা হয় যে বর্ণপ্রথা সমাজ ব্যবস্থাতে তীব্র ছিল। এই বক্তব্যটা বলা হয় যে এনসিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড হিস্টোরিক্যাল আউটলাইন 1998 সালে ডিএন ঝায়ের যে বইটা আছে সেই বইটাতে এই বক্তব্যটাকে সব থেকে ভালো ব্যাখ্যা করা হয়েছে। তার মানে এর প্রশ্নের উত্তর হলো যে বর্ণপ্রথার কঠোরতা বৃদ্ধিটা একটা সুবর্ণ যুগের ইঙ্গিত নয়, এটা একটা অন্ধকারময় যুগের দিকের ইঙ্গিত দেওয়া হচ্ছে। লাস্ট প্রশ্ন সেটা হলো যে গোল্ডেন এজ মানে সুবর্ণ যুগের যে তকমাটি ছিল সেটা কি জাতীয়তাবাদী ঐতিহাসিকরা রাজনৈতিক ভাবে দিয়েছিলেন, মানে রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত হয়ে তারা কি দিয়েছিলেন? এর পক্ষে বক্তব্য হলো রাজর্ষি মজুমদার, মুন্সি, এই তারা তারা তাদের বইতে অবশ্যই গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলেছেন এবং এটি একটি ঐতিহাসিক প্রমাণের উপর ভিত্তি করে দাঁড় করিয়েছেন। যেমন মজুমদার হুন আক্রমণকারী স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলে উল্লেখ করছেন। কিন্তু আমরা যদি ভালোভাবে গুপ্ত যুগের ম্যাপকে দেখি তাহলে গুপ্ত যুগের ম্যাপটা গোটা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গোটা আমাদের ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশকে আমরা যেভাবে বর্তমান যুগে দেখি, গুপ্ত যুগ কিন্তু পুরো ভারতবর্ষের সীমানাতে তাদের সাম্রাজ্য বিস্তার করেনি। কিন্তু রমেশচন্দ্র মজুমদার যেহেতু জাতীয়তাবাদী ঐতিহাসিক, তিনি গুপ্ত যুগের মানুষদেরকে অ্যাজ এ ভারতবর্ষের মানুষ হিসেবে রিপ্রেজেন্ট করছে। তার মানে গুপ্ত যুগের মানুষ হুনদের আক্রমণ করেছে, মানে বাইরে থেকে আসা আক্রমণকারীদের আক্রমণকে রক্ষা করেছে, মানে তিনি গুপ্ত সাম্রাজ্যকে রক্ষা করেননি। তিনি বলতে পারতেন গুপ্ত যুগের রক্ষাকারী বা গুপ্ত সাম্রাজ্যের রক্ষাকারী, সেটা না করে তিনি বলছেন ভারত রক্ষাকারী। তার মানে কি তিনি ভারতকে রক্ষা করেছেন? গুপ্ত যুগের দক্ষিণ দিকের যে অঞ্চলগুলো ছিল সেগুলোতে তো অন্যান্য রাজ্যগুলো বসবাস করতো বা অন্যান্য রাজ শক্তির নেতৃত্বে সেই অঞ্চলগুলো শাসিত হতো। তাহলে রমেশচন্দ্র মজুমদার কেন এই কথাটা বললেন? তিনি গুপ্ত সাম্রাজ্য কথাটিকে না, তিনি সাম্রাজ্য রক্ষাকারী না বলে তিনি ভারত রক্ষাকারী কেন কথা? তার মানে বোঝা যাচ্ছে যে তিনি কোনো একটা বিষয়কে প্রমোট করানোর চেষ্টা করছেন। এখানেই প্রশ্নটা ওঠে যে তিনি কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করাটাই তার মূল উদ্দেশ্য ছিল? এর মানে বিপক্ষে, মানে রাজনীতির ফসল কি? এর উত্তরের বিপক্ষে রমিলা থাপার বলছেন যে ব্রিটিশ যে ঔপনিবেশিক মানে ঐতিহাসিকরা ছিলেন এবং হিন্দু জাতীয়তাবাদী ঐতিহাসিকরা এইসব এজেন্ডাকে মানে উস্কানি দিয়েছেন। তার মানে ব্রিটিশদের যে ঐতিহাসিকরা ছিল এবং বর্তমান যুগের যে হিন্দু জাতীয়তাবাদী ঐতিহাসিকরা আছে তারা মূলত হিন্দু ঐতিহাসিকরা আছে, তারা হিন্দু জাতীয়তাবাদী ঐতিহাসিকরা আছে, তারা এই গুপ্ত যুগ এজ এ সুবর্ণ যুগ, ঠিক আছে, আবার মুসলমান যুগ এজ এ অন্ধকারময় যুগ,
মানে লুণ্ঠনের যুগ ইত্যাদি ইত্যাদি বিষয়কে উস্কানি দিয়েছে, সেবা দিয়েছেন। তিনি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে প্রাচীন সভ্যতা যেমন ছিল যদি সেই হিসাবেই আলোচনা করা হতো তাহলে কোনো সমস্যা নেই। এই মানে মানুষরা বা এই ঐতিহাসিকরা এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে প্রাচীন সভ্যতা একটা শ্রেষ্ঠ সভ্যতা ছিল। এই প্রমাণ করার চক্রান্তে পড়ে বা এই প্রমাণ করার চক্রে পড়ে তারা এই যুগকে অনেকটা বেশি অতিরঞ্জিত করে ব্যাখ্যা করেছেন। তার ফলে প্রশ্ন হলো, মানে এর উত্তর হলো যে এই তকমাটি এটি কি রাজনৈতিক ফসল? হ্যাঁ, এটি আংশিকভাবে, পুরোপুরি রাজনৈতিক না হলেও এটি আংশিকভাবে রাজনৈতিক, কিন্তু ঐতিহাসিকভাবে সমালোচনা করা জরুরি। যদি ঐতিহাসিক সমালোচনা না করা হয়, ঐতিহাসিকভাবে চর্চা করা না হয়, তাহলে কোনো একটা যুগকে আমরা আলটিমেট ভাবে কোনো একটা বিষয়কে উপনীত হতে পারি না। ইতিহাস চর্চার এটা তো মূল লক্ষ্য নয়। ইতিহাস চর্চা মানে কোনো একটা যুগ ভালো ছিল বা খারাপ ছিল, ভালো খারাপ দিয়ে ইতিহাস চর্চা করা হয় না। ইতিহাস চর্চা হয় যে সেই যুগে যা কিছু হয়েছে সেটা হতে পারে কোনো দিক থেকে ভালো, কোনো দিক থেকে খারাপ, মানে কোনো অ্যাঙ্গেল থেকে ভালো, কোনো দৃষ্টিভঙ্গি থেকে ভালো, কোনো দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের জন্য ভালো সুখকর হয়নি, কোনো দৃষ্টিভঙ্গি থেকে সাধারণ মানুষের জন্য সুখকর হয়েছে। ঐতিহাসিকদের কাজ দুটো দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরা, ঐতিহাসিকদের কাজ প্রমোট করা নয়। কিন্তু সাম্রাজ্য ঔপনিবেশিক যুগে ইংরেজ আমলে এই জিনিসটাকে প্রমোট করা হয়েছে। এই বক্তব্যটাকে রবীন্দ্রনাথ ঠাকুর দ্য পাস্ট বিফোর আস 2013 সালে যে বইটা পাবলিশ করেছেন তিনি, সেই বইতে খুব ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। তাহলে স্বর্ণযুগের বিপক্ষে যদি কথা বলা হয়, তাহলে স্বর্ণযুগের বিপক্ষে কথা বলতে গেলে, পক্ষে যদি কথা বলা হয়, আর.সি. মজুমদার মুন্সির বক্তব্য অনুসারে যে বিজ্ঞান, গণিত, এই এই সমস্ত বিষয়ে অগ্রগতি হয়েছিল। ভারতের ইতিহাসে, প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগে যতটা অগ্রগতি ঘটেছিল, যে বিজ্ঞানের দিক থেকে, সাহিত্যের দিক থেকে, চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে, গুপ্ত যুগের মতো আর কোনো যুগে এতটা উন্নতি বা অগ্রগতি হয়নি। সেই জন্য কিন্তু আবার রাজনৈতিক স্থিতিশীলতাও ছিল। তার মানে যোগ্য সম্রাট ছিলেন, যোগ্য রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত থেকে স্কন্দগুপ্ত পর্যন্ত। আবার ধর্মীয় সহিংসতাও ছিল, যেমন প্রথম কুমারগুপ্তের নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। তার ফলে আবার ফাহিয়ান এই যুগের একটা খুব ভালো একটা লিখে গেছেন। ফাহিয়ান এই যুগ যে কতটা সমৃদ্ধশালী ছিল সেই সমৃদ্ধশালীর ব্যাখ্যা তিনি করে গেছেন, যার ফলে তারা বলছেন যে গুপ্ত যুগ ছিলেন অ্যাজ এ সুবর্ণ যুগ। কিন্তু রমিলা থাপা, ডিএন ঝা মতো আধুনিক ঐতিহাসিকরা বলছেন যে স্বর্ণযুগ শুধুমাত্র উচ্চবর্ণের পুরুষদের জন্য ছিল, সমস্ত উচ্চবর্ণের মানুষদের জন্য নয়, উচ্চবর্ণের মহিলাদের জন্য নয়, উচ্চবর্ণের পুরুষদের জন্য ছিল। নারীর অবস্থা অবনতি হয়েছিল, বর্ণ ব্যবস্থার কঠোরতা বৃদ্ধি পেয়েছিল, শূদ্র ও অস্পৃশ্যদের উপর উৎপীড়ন হয়েছিল। এগুলো সমাজের সেই সময়কার বাস্তবতা। তাই গোল্ডেন যে তকমাটা ছিল সেটা আংশিকভাবে সত্য। তারা এটা অস্বীকার করছে না যে বিজ্ঞান, গণিত, সাহিত্য, শিল্প এগুলো তো অগ্রগতি হয়নি, এটা কিন্তু তারা বলছে না। বলছেন যে এগুলো তো অগ্রগতি হয়েছিল, কিন্তু তার সাথে সাথে নারীদের অবনতিও হয়েছিল। বর্ণ ব্যবস্থার মনুস্মৃতির আইন রক্ষা করার জন্য, মনুস্মৃতিকে প্রচলন করার জন্য বর্ণ ব্যবস্থার কঠোরতাও বৃদ্ধি পেয়েছিল। আবার শূদ্রদের উপর নিপীড়নও বৃদ্ধি পেয়েছিল, যার জন্য এই তকমাটি, গুপ্ত যুগ মানেই সুবর্ণ যুগ, এই তকমাটি মোটামুটি ভাবে একটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। তার মানে এখানে আমরা একটা তুলনা করেছি যে বিজ্ঞান এবং গণিতে কতটা উন্নতি ঘটেছিল, মানে বিজ্ঞান, সাহিত্য, বাণিজ্য, স্থাপত্য এই চারটে দিক থেকে উন্নতি হয়েছিল, এই চারটে দিক থেকে উন্নত ছিল, মানে গুটিকে অ্যাজ এ সুবর্ণ যুগ কনসিডার করা যায়। আর নারী প্রথা এবং বৌদ্ধ ধর্ম এই চারটে দিক থেকে, বিশেষ করে নারীর অধিকার এবং বর্ণ প্রথা এই দুটো দিক থেকে এর অবনতি হয়েছিল। আর বৌদ্ধ ধর্মের দিক থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এটা একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। তাহলে যারা, মানে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায়। এই কথাটা এত সহজভাবে ব্যাখ্যা না করে যদি আমি প্রশ্নটা এইভাবে করি যে গুপ্ত যুগকে কতটা সুবর্ণ যুগ বলা যায়, বা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ কেন বলা যায় তার ব্যাখ্যা করো, তাহলে বিজ্ঞান, গণিত, সাহিত্য, বাণিজ্য, স্থাপত্য বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতি ছিল, মানে সত্যি সুবর্ণ যুগ ছিল বলা যেতে পারে। নারীর অধিকার, বর্ণপ্রথার দিক থেকে অবনতি ঘটেছিল, তার মানে এই দিক থেকে অবশ্যই সুবর্ণ যুগ ছিল না। আর বৌদ্ধ ধর্মের দিক থেকে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। তাহলে এই সমস্ত দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে বলা যেতে পারে যে গুপ্ত যুগ
কে কিছুটা কোনো কোনো দিক থেকে অবশ্যই সুবর্ণ যুগ ছিল, কোনো কোনো দিক থেকে অন্ধকারময় দিকেরও প্রমাণ বা উদাহরণ পাওয়া গেছে। পুরোপুরি ভাবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় না, কিন্তু পুরোপুরি ভাবে গুপ্ত যুগকে অ্যাজ এ ধ্রুপদী যুগ হিসেবে কনসিডার করা যায়। তাহলে গুপ্ত যুগকে একটা প্রাচীন ধ্রুপদী যুগ বলা যেতে পারে, কিন্তু গুপ্ত যুগকে পুরোপুরি ভাবে সুবর্ণ যুগ না বলে আংশিক সুবর্ণ যুগ বলা যায়। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা যায় কিনা তোমরা পজ করে এখানে এই গ্রন্থগুলোকে দেখা যেতে পারে। এল বেসাম, রমিলা থাপা, ডিএন ঝা, আরসি মজুমদার, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, ফাহিয়ান, রমিলা থাপারের আর একটা বই, এই গ্রন্থগুলোকে গুপ্ত যুগের সুবর্ণ যুগ এই চ্যাপ্টারের দিক থেকে কোন কোন দিক থেকে আলোচনা করা যায় তোমরা ভিডিও পজ করে এই রেফারেন্স গুলো দেখতে পারো।